ওয়েলকাম ব্যাক এভরিবডি। গতকালকে হ্যান্সি ফ্লিকের প্রেস কনফারেন্সে একটা মজার প্রশ্ন ছিল। এইটা নিয়ে আমি কথা বলছি, তখন স্ট্রিমিংয়ে ছিলাম। প্রশ্নটা আসছিল 60 মিনিটের একটা জার্নালিস্টের কাছ থেকে, ওইটা লাস্ট কোয়েশ্চেন ছিল। তো জার্নালিস্ট বলছিল ফ্লিককে যে আহ, আসলে সে যেটা জানতে চাইছে এই টিমে একজন স্টার হইতে, বার্সার কথা বলতেছে যে বার্সেলোনাতে যে কে প্লেয়ারটা আছে কিংবা স্টার হওয়ার জন্য মূলত যে সিগনিফিক্যান্স এবং ওয়েটটা আসতেছে এইটাকে সে কীভাবে এক্সপ্লেন করবে। তো হ্যান্সি ফ্লিক এই কোয়েশ্চেনটা ইমিডিয়েটলি গেট করতে পারে নাই বা ধরতে পারে নাই, আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। তো সে যেটা অ্যান্সার করছে যে টিম ফার্স্ট দেন প্লেয়ার্স, এরকম তার আনসারটা ছিল। যে ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ মি দেন দ্য টিম ফার্স্ট কাম দেন দ্য প্লেয়ার্স। এখানে কে প্লেয়ার্স বলতে সে মূলত এই জায়গাতে প্রশ্নটা ঠিকঠাক মতো আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। জার্নালিস্টের প্রশ্নটা এমন ছিল, how would you explain the significance and the weight that come with being a key performer for this storied club? এই ক্লাবের এই ক্লাবের একজন কে পারফর্মার হতে যে সিগনিফিক্যান্স এবং ওয়েটটা আসতেছে, এইটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবা বা এক্সপ্লেন করতেছো, এমনটাই জার্নালিস্টের প্রশ্ন ছিল। তো প্রথমে হ্যান্সি ফ্লিক বুঝে নাই, পরে অ্যাসিস্ট্যান্ট পাশে যে ছিল তাকে আস্ক করা হয়েছে, সেও অনেকটাই আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। দেন আবার রিপিট করছে জার্নালিস্টটা। তো অ্যান্সারটা যেটা ছিল সেটা তো হ্যান্সি ফ্লিকেরটা আমরা শুনছি, যে বলতেছে এখানে প্লেয়ার আগে আসবে না, আগে টিমের হিসাবটা আসবে, এমনটাই বলা হইতেছে। রিপোর্টার যে কোয়েশ্চেনটা করছে এইটা আরেকটু ইজিলি করতে পারতো, কিংবা আরেকটু সফটলি অথবা আরেকটু সিম্পল ওয়েতে করতে পারতো। তবে এটা একটু ইয়া হয়ে গেছে, এখানে সরাসরি বার্সা না বলে বলতেছে ফর দিস স্টোরিড ক্লাব, আবার বলতেছে ফর দিস হিস্টোরিক ফ্র্যাঞ্চাইজ, এরকম কথা বলতেছে, সরাসরি বার্সা বলতেছে না। জার্নালিস্ট আবার মাঝখানে এমনটাও বলতেছিল যে হোয়াট ইট ডাজ মিন টু মি, এটা আমার কাছে আসলে কেমন মিনিংফুল বা কী ধরনের অর্থ সম্পন্ন। তো এমনটাই ছিল প্রশ্নটা। আমার কাছে খুবই ভালো লাগছে এইটা, খুবই পাওয়ারফুল একটা কোয়েশ্চেন ছিল। যদি ফ্লিক খুবই ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারতো, সেক্ষেত্রে আমরা খুবই পাওয়ারফুল একটা অ্যান্সার পাইতাম। তো এই কোয়েশ্চেনটা একদম প্রেস কনফারেন্সের শেষের দিকে ছিল, আমি লাইভ দেখতেছিলাম, ওইটা একদম শেষের দিকে কোয়েশ্চেনটা ছিল, আর আমিও তখন তারপরে স্ট্রিমিংয়ে আসছি, ওইটা নিয়ে কথা বলছিলাম। তো বার্সা আজকে খেলতে যাইতেছে শেল্টা বিগোর এগেনস্টে। ম্যাচ শেষ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এবং আমরা কুন্দে সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছি। কুন্দে একটু ডাউটের মধ্যে আছে, হ্যান্সি ফ্লিক এইটা নিয়ে প্রেস কনফারেন্সে কথা বলছে যে এরিক গার্সিয়া উইল বি ফাইন, এরিক গার্সিয়া উইল বি রেডি, এরকম কথা আমরা তার কাছ থেকে শুনছি, যে সে মাস্ক পরে হলেও খেলতে পারবে। কিন্তু কুন্দে ইজ ডাউটফুল, সে স্কোয়াডে অ্যাড হবে কিনা এইটা নিয়েও সংশয় আছে। তো ইতিমধ্যেই আমরা দেখতেছি যে কুন্দে থাকা অবস্থায়ও ডিফেন্সের যে অবস্থা, যে ডিফেন্স লাইনের যে হাল, সেইটা কেমন আমরা দেখতেছি। এখন ও নাই, বা ওর উপর ওকে নিয়ে এখন আবার ডাউট আছে। তো সেইটা যে খুবই ভালো কিছু হতে যাইতেছে মনে করার কোনো কারণ দেখতেছি না, বা মনে করার কোনো কারণ নাই। কুন্দে টাকাটা দরকার, আমরা অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে সে থাকে কি না। তো মনে করতেছি যে সে অবশ্যই ঢাকার দিকেই আগাবে। তবে যেহেতু ডাউট আছে, এখানে হ্যান্সি ফ্লিকের কাছ থেকে কথা আসছে, সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো পথ নাই। পয়েন্ট টেবিলে বার্সেলোনা বর্তমানে 25 পয়েন্টস নিয়ে সেকেন্ডে অবস্থান করতেছে। আজকে ম্যাচ খেলবে 12 নম্বর ম্যাচ এই সিজনে লা লিগার, এটা হইতেছে 12 নম্বর ম্যাচ শেল্টা বিগোর এগেনস্টে। এইটা এওয়ে ম্যাচ, গত ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের এগেনস্টে এওয়ে ম্যাচ খেলে আসছে বার্সা। ওইখানে আমার প্রেডিকশন ছিল 3-0, বার্সা 3টা স্কোর করতে পারবে, এটা আমি পূর্বেই ধারণা করছিলাম। 3টা স্কোর করছে ঠিকই, আমার ধারণা ছিল কনসিড করবে না, ক্লিন শিট রাখবে, কিন্তু পুরোপুরি উল্টো, এখানে 3টাই কনসিড করে বসছে। তাও তিনটা গোল আগে অপোনেন্ট করছে, মানে বার্সা একবারও লিডে যাইতে পারে নাই।
প্রতিবার লিডে গেছে অপোনেন্ট, পরে ওইখান থেকে ব্যাক করছে। প্রেডিকশন দিছিলাম 50% ধরা যায় মিলছে, 50% উল্টা হয়ে গেছে। মানে তিনটা স্কোর করে তিনটা কনসিড করলে বা তিনটা কনসিড করে তিনটা স্কোর করে কোনো লাভ তো নাই। 10টা স্কোর করা হইলো 15টা কনসিড, তাহলে 10টা স্কোরের তো কোনো মানেই থাকলো না। আজকে যে যাদের এগেনস্টে খেলতে যাইতেছে অপোনেন্ট, শেল্টা বিগো, তারা ভালো করতেছে। এখানে হ্যান্সি ফ্লিকের পজিটিভ কথা ছিল অপোনেন্টকে নিয়ে। অবশ্য অপোনেন্টকে নিয়ে তো আর উল্টাপাল্টা ম্যাচের আগে বলার কোনো স্বাভাবিক মানে ভালো কিছু হয় না। পজিটিভলি টকিং করাটাই শ্রেয়, এমনটাই আমরা দেখছি। হ্যান্সি ফ্লিকের কাছ থেকে কথা আসছে, প্রেস কনফারেন্সে সে কথা বলছে, সেটা গুড ফর্মে আছে। আর তাদের নির্দিষ্ট কিছু প্লেয়ার আছে যারা বার্সার এগেনস্টে খুবই ভালো করে। নির্দিষ্ট কিছু না বলে একজনের কথা মেনশন করা যাবে, ইয়াগো আসপাস। এই প্লেয়ারটাকে আমরা জানি, এই প্লেয়ারের স্টেট ভালো, পারফর্ম ভালো। বার্সার এগেনস্টে যখনই খেলা হয় তখনই দেখা যায় যে এই প্লেয়ারটা নিজের 120 দিতেছে, তো সে এক্সট্রা 20%ও দিয়ে দিতেছে, এরকমভাবে তাকে মাঠের মধ্যে দেখা যায়। এই প্লেয়ারটাকে আটকানো বলবো না, তবে এই প্লেয়ারটা যাতে খারাপ ফর্মের মধ্যে থাকে আজকের ম্যাচটাতে, সেটা হইতেছে প্রত্যাশা। কারণ ও যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে দেখা যাবে অ্যাটাকিংয়ের পরিমাণ বাড়তেছে, স্কোরও পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ অপোনেন্টের তৈরি হবে। আর আমরা গত গত 7 তারিখে আমরা দেখছিলাম যে বার্সেলোনা অফিসিয়ালিভাবে ক্যাম্প নু যে রিওপেন হয়েছে, এখানে ট্রেনিং করছিল, ওপেন ট্রেনিং ছিল, সেখানে ফ্যান্সরা উপস্থিত হয়েছে, অনেক ফ্যান্সরাই আসছে। অনেক বলতে তো মোটামুটি সংখ্যা আসছে। 23,000-এর একটা গ্যালারি ছিল, সেখানে 20,000 প্লাস সামথিং এরকম আমরা দেখছিলাম উপস্থিত হয়েছে। সেখানে প্রেসিডেন্টও টকিং করছে, ওয়ান লাপোর্তার কথা আমরা শুনছি। এখানে লিওনেল মেসিকে নিয়েও কথা ছিল, হয়তো আপনারা ইতিমধ্যেই এটা সম্পর্কে অবগত আছেন, তবে এইটা একটু বলে দিতেছি। এখানে প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল যে লিওনেল মেসির জন্য কোনো ট্রিবিউট ম্যাচের আয়োজন করা যায় কি না, বা এই ধরনের একটা প্রসঙ্গ ছিল। তখন লাপোর্তে যেটা বলছে যে এইটার জন্য অপেক্ষা করতে হবে। মানে তার কথার সামারিটা এরকম যে এটার জন্য অপেক্ষা করতে হবে, এখনও স্টেডিয়ামটা তো হয়নি, পুরোপুরি ওপেন হয়নি। তো ওপেন হইতে হইতে 26-এর শেষের দিকে চলে যাবে। তো 26-এর শেষের দিকে চলে গেলে তখন আবার ইলেকশন আছে, ম্যানেজমেন্টের ইলেকশন আছে। সেখানে যদি লাপোর্তা থাকে, লাপোর্তা বলতেছে আমি যদি থাকি তাহলে অবশ্যই আমি প্রত্যাশা করব যে একটা ট্রিবিউট ম্যাচ আয়োজন করার, ফুল গ্যালারি নিয়ে একদম। এখানে মানে সব জায়গাতে সাপোর্টাররা একদম বরাট থাকবে, তো এইটা বলতেছে লাপোর্তা। আমরা তার কথা শুনছিলাম, এখানে তার কথা অনেকটাই পরিষ্কার। তো এটাই ছিল তার কথা। আশা করতেছি আমি আমি এখানে যদি আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি, আমার কাছে মনে হয় যে ট্রিবিউট ম্যাচে লিওনেল মেসি আসবে কি না, এইটা যেমন একটা প্রশ্ন, ঠিক তেমনি এইটা আয়োজন করতে সময় লাগতেছে। এইটা ঠিক আছে, ট্রিবিউট ম্যাচ আয়োজন করা যেতেই পারে, এটার পক্ষে আমি আছি। কিন্তু লিওনেল মেসিকে রাজি করানোটা, বা সে এখানে সায় দিবে কি না, তার এখানে পজিটিভ গেস্টার থাকবে কি না, এইটা আসলেই একটা প্রশ্ন হিসাবে থেকেই যায়, কিংবা ভাবনা হিসাবে থেকেই যায়। লিওনেল মেসির বিদায়টা বার্সা থেকে কীভাবে হয়েছে সেইটা সম্পর্কে আমরা খুব ভালোভাবেই কনসার্ন আছি। এইটা কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না, এইটা কোনোভাবেই লজিক্যাল না, এইটা কোনোভাবেই অর্গানাইজড কোনো কিছু না। সে যেভাবে ক্লাব ছাড়ছে মনে হয়েছে যে মানে সে যদি ক্লাব না ছাড়ে তাহলে ক্লাব ধ্বংস হয়ে যাবে, এরকম একটা মানে পরিবেশ ছিল। তো অনেকটাই বাধ্য হয়ে ক্লাব ছাড়া লাগছে। সেই সেই প্রসঙ্গে যদি যাই তাহলে অনেক কিছুই বলা যাবে, কিংবা অনেক কিছুই বলতে হবে। শুধু এটাই বলবো, এটা কোনো অর্গানাইজ কোনো ওয়েতে ছাড়াছাড়িটা হয় নাই, কিংবা বার্সার সাথে তার সেপারেশন যেভাবে হয়েছে ওইটা আসলে কোনো মানে কোয়ালিটিফুল কোনো কিছু হয় নাই, কোনো অর্গানাইজড ওয়েতে হয় নাই, শুধু এটাই বলবো। তো এখন যদি সে আবার এখানে ব্যাক করে অফিসিয়ালিভাবে, কিংবা কোনো ট্রিবিউট ম্যাচের জন্য আসে, সেক্ষেত্রে সেটা কীরকম হইতে পারে, সেটাতে সে রাজি হবে কি না, এটা নিয়েও আমার সন্দেহ আছে। যদিও লিওনেল মেসিকে আমরা জানি সে কতটুকু সফট,
তার ভাবনা কতটুকু আহ, সাধারণ এবং সে কতটুকু সিম্পল সেইটা আমরা জানি। এইটা আমাদের আছে। তাকে হয়তো একটু বুঝিয়ে সুঝিয়ে বললে কিংবা রিকোয়েস্ট করলে আহ, একটু এফোর্ট দিলেই সে হয়তো রাজি হয়ে যেতে পারে। কিন্তু মনের মধ্যে তার একটা আছে। সে কিভাবে বার্সা ছাড়ছে, সে কিন্তু ছাড়তে চায়নি। সে কিন্তু তাকে আমরা, সে যদি বার্সা ছাড়তে চাইতো তাহলে কিন্তু হেসে হেসেই বিদায় নিত। সে কিন্তু হেসে হেসেই বিদায় নিত, কিন্তু আমরা তাকে কি দেখলাম, যেভাবে দেখছি সেটা আমরা জানি, ওই দিকে যাব না, ওইটা নিয়ে কথা বলবো না। এখানে অনেক বিষয়াদি ছিল। লিওনেল মেসির সেপারেশনটা এমনি এমনি হয়নি, এবার এইটার পেছনে অনেক ঘটনা আছে। ওই প্রেক্ষাপটে গেলে অনেক কিছুই এখন মানে বলতে হবে। আহ, তো ঠিক আছে। আর কুন্দেকে নিয়ে ডাউট আছে সেটা তো বললাম। এখানে এরিক গার্সিয়াকে নিয়ে সন্দেহ ছিল, তবে সে মাস্ক পরে হলো খেলতে পারবে। আমরা গত সিজনে দেখছিলাম যে আম, পাও কুবার্সি তার ফেসে একটু প্রবলেম হয়েছিল কিংবা একটু সমস্যা হয়েছিল, তখনও সে মাস্ক পরে মাঠের মধ্যে নামছিল। তো কুবার্সি এর ইয়াটা আরও বেশি পরিমাণ সিরিয়াস ছিল। আমরা কোন দিকে, আমরা এরিক গার্সিয়াকে দেখতেছি যে এইটা এত বেশি পরিমাণ সিরিয়াস না। সে, তার ব্লিডিং হয়েছিল মাঠের মধ্যে ক্লাব ব্রুজের এগেনস্টে, সেটা আমরা দেখছি। তবে আহ, সে মাস্ক পরলে আমার কাছে মনে হয় যে ঠিক হয়ে যাবে। সে মাস্ক পরে ট্রেনিং করতেছে, ওইগুলো তো অনেক হাই কোয়ালিটিফুল, এবং এখানে মেডিকেল টিম আছে, এক্সপার্টরা আছে, তাদের যথাযথ পরামর্শ ইনস্ট্রাকশন মেনে চললে আশা করতেছি সমস্যা হবে না। হুয়ান গার্সিয়াকে নিয়ে আপডেট আছে। হুয়ান গার্সিয়াকে নিয়ে আপডেট হইতেছে সে গ্রুপ ট্রেনিংয়ে অ্যাড হয়েছে। কালেকটিভ যে প্র্যাকটিসটা আছে এইখানে তাকে দেখা গেছে। তবে আজকের ম্যাচটাতে পাওয়া যাবে না। হ্যান্সি ফ্লিক এই জায়গাতেও কনফার্ম করে দিছে গত প্রেস কনফারেন্সে যে তাকে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে পাওয়া যাবে। অতএব আমরা ধরতে পারি আগামী ম্যাচটা কিংবা আজকের ম্যাচটা চেজনির জন্য হইতে যাইতেছে লাস্ট ম্যাচ, মানে স্টার্টিংয়ের প্লেয়ার হিসাবে অথবা ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে এটাই তার লাস্ট চয়েস হতে যাইতেছে। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যখন ব্যাক হবে ওয়ান গার্সিয়া রেডি হয়ে যাবে, এখানে যে ব্রেক আছে ব্রেকের মধ্যে তাকে যথেষ্ট টেক কেয়ার করা হবে। সে যথেষ্ট পরিমাণ পরিশ্রমের উপরে থাকবে এবং যা যা প্রয়োজন সব কিছু মেনটেন করার মধ্যেই থাকবে। এরপরে যখন ফিরবে তখন তাকে আমরা পুরোপুরি ফিট হিসাবে পাবো বলে ধরতে পারি। তবে মাঠে না নামলে, অফিসিয়াল মিনিটে না দেখলে আমরা আসলেই জাজ করতে পারবো না যে প্লেয়ারের কন্ডিশনটা কেমন। বা অবশ্য এখন বর্তমান সময়ে ট্রেনিং গ্রাউন্ডে অনেক কিছুই ফয়সালা হয়ে যায় কিংবা অনেক জাজমেন্ট হয়ে যায়। আমরা তো রাফিনহাকে দেখতেছি, ও কিন্তু মাঝখানে আসছিল ট্রেনিংয়ে এসেই ওর নতুনভাবে সাফারিং শুরু হয়েছে, পরে ওরে আবার হসপিটালে পাঠাই দিছে। তো ওরে ওরে আমি তো ওইটা নিয়ে অনেক আগে থেকেই কথা বলতেছি, কথা এত বেশি পরিমাণ বলছি এই বিষয়টা নিয়ে। প্রতিটা মানে মোটামুটি প্রতিটা স্ট্রিমিংয়ে এটা নিয়ে বলছি, প্রতিটা স্ট্রিমিংয়ে এই বিষয়টা নিয়ে কথা ছিল। যখন ইনজুরির প্রসঙ্গ আসছে তখনই বলছি রাফিনহাকে মাঠে আনাটা কোনোভাবেই ঠিক হয়নি, কোনোভাবেই উচিত হয়নি। ওরে আনছে এক প্রকার রিস্ক নেওয়ার জন্য, ওরে নিয়ে আসছে এক প্রকার রিস্কের জন্য, মানে রিস্ক এক প্রকার নিয়ে নিছে নেগেটিভলি। এটা পজিটিভ কোনো রিস্ক ছিল না। আমরা যদি রাফিনাকে মাঠের মধ্যে দেখতাম অফিসিয়াল মিনিটে সে ফিরে আসছে, যে সে যদি মাঠে নেমে যাইতো তখন আমরা বলতে পারতাম অ্যাটলিস্ট আমরা তখন বলতে পারতাম যে যাকগে রিস্কটা পজিটিভ ছিল। তাকে আনছে ট্রেনিংয়ে, গ্রুপ ট্রেনিং করছে, ট্রেনিংয়ের মধ্যে আবার নতুন সাফারিং শুরু হয়েছে, আবার পাঠাইছে হসপিটালে। তাহলে ওরে আনার কি কোনো দরকার ছিল? এখানে মেডিকেল টিমরা কি মানে ঘাস কাটে? তারা কি মানে ওর কন্ডিশন সম্পর্কে জানে না? এখানে মেডিকেল টিমের কোনো কিছু করার আছে কিংবা কোচিং ডিপার্টমেন্টে তাদের কিছু করার আছে সেটা মনে করতেছি না। কারণ ম্যানেজমেন্ট ওই সময়ে যেইভাবে চাপাচাপি শুরু করতেছিল কিংবা ওই সময়ের পরিবেশটা যেমন ছিল সেইগুলাকে সামনে রাখলে দেখা যায় যে এখানে ম্যানেজমেন্টের প্রেশার ছিল। এখানে মেডিকেল টিম কিংবা অন্যান্য সেক্টর এইগুলার অত বেশি পরিমাণ কথা তারা শুনে নাই। ওই সময়ে ছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচ, ওই ঠিক আগেই রাফিনহাকে নিয়ে আসার একটা পায়তারা শুরু করছিল। ওর দিকে একটু রিস্ক নিছে যে ওরে ট্রেনিংয়ে নিয়ে আসি, যদি সে সব কিছু ঠিক হয়ে যায় বা ও যদি স্ট্যান্ড হয়ে যায় কোনো মতে, তাহলে মাঠের মধ্যে ম্যাচে নামিয়ে দিব। 15 মিনিট 20 মিনিট পাওয়া গেলেও প্রোডাক্টিভ ওয়েতে হয়তো রাফিনহাকে পাওয়া যেতে পারে, এমন একটা ভাবনা ছিল। কিন্তু এই ভাবনাটা তো আহ, মানে
ভালো ফলাফল বয়ে আনে নাই। এই প্রেডিক্টেবিলিটিটা তো কোনো ধরনেরই আহ, মানে গুড নিউজ আমাদেরকে দেয়া নাই, বরং এমন নিউজ দিচ্ছে যেটা কোনোভাবে ভাবনাই ছিল না, কোনোভাবে প্রত্যাশিতই না। এই জন্যই বলতেছি তারা কোনোভাবেই এর ট্রেনিংয়ে বের করা ঠিক হয়নি। তো এখন হুয়ান গার্সিয়াকে নিয়ে আসছে, ও ট্রেনিং করছে, ওর নি সার্জারি হয়েছে। তো সার্জারি যখন একটা প্লেয়ারের হয়ে যায় তখন কিন্তু আর ইনজুরি স্বাভাবিক পর্যায়ে থাকে না, ওইটা কিন্তু সিরিয়াসের দিকেই অলরেডি চলে গেছে। অলরেডি চলে গেছে লামিনে ইয়ামালের বিষয় নিয়ে ইতিমধ্যেই আমাদের সামনে অনেক কিছুই আসতেছে, আমরা অনেক নিউজ পাইতেছি। যদিও এই মুহূর্তে নিউজের এত বেশি মানে কোয়ান্টিটিটা এত বেশি পরিমাণ, সব দিক থেকে যেভাবে কথা বলা হয়, বিভিন্ন ধরনের নিউজ যখন সামনে আসে তখন আসলে নির্দিষ্ট একটা পয়েন্টে উপনীত হওয়া কিংবা নির্দিষ্ট একটা পয়েন্টে মানে পৌঁছানো একটু কঠিন হয়ে যায়। ওর 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 যদি সার্জারির দিকে বার্সা আগায় তাহলে তো মানে সেইটা একটা প্রসঙ্গ, ওইটা একটা ভিন্ন প্রসঙ্গ, শুধু বলতেছি আর কি। আর রাফিনহার প্রসঙ্গে ছিলাম, সরি, হুয়ান গার্সিয়ার প্রসঙ্গে ছিলাম। হুয়ান গার্সিয়া তো তার নি সার্জারিটা হয়েছে, তো ওরে এখন মাঠে নিয়ে আসছে, তো মাঠে নিয়ে আসছে, ও ঠিকঠাক মতো থাকতে পারবে কি না এইটা আসলে আমার কাছে মনে হয় যে তারা যথাযথভাবে বিবেচনা করছে। এখন অবধি আমরা কোনো খারাপ নিউজ পাই নাই, এবং খারাপ নিউজ আসুক এটাও চাইতেছি না, কারণ একটু ভয় এখানে আছে। রাফিনহা কীভাবে মাঠে আসছিল, মানে ট্রেনিংয়ে আসছিল, মাঠে তো বলা যাবে না, ট্রেনিং গ্রাউন্ডে আসছিল, এরপরে ওইখান থেকে আবার হসপিটালে ব্যাক করছে। তো হুয়ান গার্সিয়ার বেলায় এটা হবে না এমন কিন্তু গ্যারান্টি নাই, এই সিজনে কিন্তু হইতেছে, এই তো কয়েকদিন আগেই হইলো, কয়েকদিন আগেই হইলো। তো হুয়ান গার্সিয়া এখন ট্রেনিং করতেছে, ট্রেনিং থেকেই যদি আবার নতুন সাফারিং শুরু হয় তাহলে কিন্তু ডাইরেক্টলি হসপিটালে যাইতে হবে তার। যেহেতু একটা ব্রেক আমাদের সামনে আছে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে হুয়ান গার্সিয়া এই ব্রেকের মধ্যে ফিট হয়ে যাবে, আর মানে সে যথেষ্ট পরিমাণ টেক কেয়ারের মধ্যেই থাকবে, রুলসের ভেতরে থাকবে, আর ব্রেকের পরেই তাকে আমরা ঠিকঠাক মতো পেয়ে যাব, এমনটা ধরতে পারি, এমনটা মানে করা যায়, এবং সে দ্রুত ফিরে আসাটা দরকার। সে ফিরে আসলে অ্যাথলেটিক ক্লাবের এগেনস্টে ম্যাচ আছে লা লিগার 22 নভেম্বরে, 25 নভেম্বরে খেলতে হবে স্টামফোর্ড ব্রিজে, এবং 29 নভেম্বরে খেলতে হবে আলাভেজের এগেনস্টে। 25-এ চেলসির এগেনস্টে ম্যাচটা খুবই কঠিন হতে যাইতেছে। আমরা হুয়ান গার্সিয়াকে পাইছিলাম নিউ ক্যাসেলের এগেনস্টে, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ যেটা বার্সার ছিল ওই ম্যাচটাতে। আর ওই একই প্রিমিয়ার লিগের ক্লাবটির এগেনস্টে আরেকটা প্রিমিয়ার লিগের ক্লাবের এগেনস্টে 25 নভেম্বরে বার্সা খেলতে যাইতেছে, এখানে হুয়ান গার্সিয়াকে পাওয়ার সম্ভাবনা আছে। এবার যদি পেদ্রির প্রসঙ্গে আসি, পেদ্রিকে ওই চেলসি ম্যাচের আগে মানে প্রেফার করা হইতেছে, বা মানে মানে প্রেফার বলতে প্রেফার বলা যাবে না, তাকে একটু প্রত্যাশা করা হইতেছে যে এই ম্যাচের আগে হয়তো সে ফিরে আসবে বা ব্যাক করে আসবে, মানে ব্যাক হইতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে এমনটা হওয়ার সম্ভাবনা নাই, যতগুলো নিউজ ইতিমধ্যে সামনে আছে বা যা যা দেখতেছি সব কিছুর প্রসঙ্গে মানে সব কিছুকে পুঁজি করেই বলা যায় যে তার আর একটু সময় লাগবে। কারণ অনেক অনেক নিউজ স্টেশন বলতেছে 6 উইক্সের কথা, অনেকে 7 উইক্সের কথাও বলতেছে। তো যখন 6-7 উইক্সে চলে যাইতেছে তখন তো 1 মান্থের উপরে অটোমেটিক্যালি চলে যায়। যদি 3 উইক্স হইতো, 4 উইক্স হইতো, এটা যদি সবাই একই তালে বলতো, সেক্ষেত্রে আমরা ধরতে পারতাম যে হয়তো 25 নভেম্বরের আগে তার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হইতেছে। তো এইটা আসলে সম্ভাবনা নাই বললেই চলে, এইটার সম্ভাবনা নাই বললেই চলে। তার আহ, সম্ভাবনা আমি দেখতেছি না আর কি, আমার মানে মতামত অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা নাই। তবে যদি চলে আসে সেটা তো আসলে হবে আমাদের সামনে, যদি ইমিডিয়েট কিংবা আহ, মানে কোনো অথেন্টিক নিউজ যদি আমাদের সামনে আসে, সেক্ষেত্রে আমরা জাজমেন্টে যাইতে পারবো, অথবা কোনো কোনো একটা জায়গাতে নিশ্চিত হইতে পারবো। আরেকটু শক্তভাবে কথা বলা যাবে পেদ্রির প্রসঙ্গ নিয়ে, যদি ফ্রেশ কোনো আপডেট আসে। এই মুহূর্তে যা আছে ওইগুলো তো পুরনো খবর, ওইগুলাকে ধরে এই মুহূর্তে তার অবস্থা কতটুকু প্রোগ্রেস হইতেছে, কিভাবে সে আগাইতেছে, কিংবা তার আপডেটটা কি, এই মুহূর্তে তো আমাদের সামনে ওইটা নাই। একদম অথেন্টিক নিউজ না হইলে যখন ফ্লিক কথা বলবে, যদি আমরা প্রেসে কথা বলতে শুনি, কিংবা কোনো একটা মানে সরাসরি আমরা যদি কারোর কাছ থেকে কথা শুনি, সেক্ষেত্রে অনেকটাই বলা যাবে যে সেইগুলা অথেন্টিক, এবং আমরা ডাইরেক্টলি শুনলে অনেক নিশ্চিত হইতে পারবো। যদিও বার্সার
যে বার্সার রিলেটেড যে ইয়াগুলো আছে, স্টেশনগুলো আছে, তারা অনেক কিছু বের করে থাকে। তবে এদের উপরে যথেষ্ট পরিমাণ ভরসা কিংবা এরা যা বলতেছে এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট নিউজটা দিতেছে, এইটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। কারণ পেদ্রির ইনজুরির খবরটা কখন পাবলিশ করছিল, এবং এইটা কিন্তু বার্সার রিলেটেড একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বের হয়েছে। তারা পেদ্রি সাফারিং করার মধ্য দিয়েই কিন্তু সে মানে বর্তমান সময়ে লা লিগার টেবিল টপার যারা আছে তাদের এগেনস্টে খেলছিল। তো ওর নিউজটা কিন্তু আরও পরে পাবলিশ হয়, ওরে কিন্তু যখন দেখছে যে আর চেপে রাখা যাবে না তারপরেই পাবলিশ করে দিছে। তো এক্সাক্ট টাইমে কিন্তু পাবলিশ করে নাই, এটা পরে পাবলিশ করছে। যদিও ওই ম্যাচটাকে সামনে রেখে বড় পরিকল্পনা ছিল প্লেয়ারগুলোকে কেন্দ্র করে বার্সার, এই জন্য রাফিনহাকেও আমরা দেখছি ট্রেনিংয়ে নিয়ে আসছে, কিন্তু কোনো কিছুই কাজে দেয় নাই। পেদ্রিকে এই অবস্থায় খেলিয়ে যে খুবই ফ্রুটফুলি মাঠের মধ্যে আমরা পেদ্রিকে পাইছি, সেটা কি বলতে পারবো সে ইনজুরি নিয়ে খেলছে বলে আমার কাছে মনে হচ্ছে। রাফিনহাকে টার্গেট করা হয়েছিল যে ওরা কোনোভাবেই মাঠে নামানো যায় কিনা 20-25 মিনিটের জন্য। উল্টো আরও রিয়াকশন হয়েছে। এইটা থেকে এখন বেচারা আরও কত লম্বা সময় মাঠের বাইরে থাকতেছে, এটা কোনোভাবেই ঠিক হয়নি। এখানে তারা কি এখানে যারা কি দায়িত্ব, মানে প্রফেশনাল যারা আছে এরা কি আহ, খুবই এমেচার, তারা কি যথেষ্ট পরিমাণ স্পেশালিস্ট না, তারা কি জানে না, প্রেড করতে পারে না? দূরদর্শিতার কি এত অভাব? এরে ট্রেনিংয়ে আনলে কি হবে না হবে এটা কি তারা বুঝতে পারে না? তো আনছে, এখন তো আরও নতুনভাবে শুরু হয়েছে, এখন ওইখানে সাফার করতেছে। এটা কার জন্য ভালো হইলো? কারোর জন্যই ভালো হয়নি। টিমের জন্য অনেক খারাপ হয়েছে। সব থেকে বড় কথা হইলো রাফিনহা এখন আরও বেশি পরিমাণ সমস্যার মধ্যে আছে, ও নতুনভাবে সাফার করতেছে। যদিও আমরা তাকে এখন দেখতেছি যে মোটামুটি সে ঠিকঠাক অবস্থায় ফিরে আসতেছে। আমরা দেখতেছি যে সে গ্যালারিতে থাকতেছে কিংবা টিমের সাথে থাকলে তার অবস্থাটা কীরকম, তাকে হাসি খুশি মোটামুটি দেখা যাইতেছে। তবে হাসি খুশি থাকলে প্লেয়ারের সৌন্দর্য হইতেছে মাঠের মধ্যে, ওই গ্যালারিতে বসে সারাদিন হাসলে প্লেয়ারের সৌন্দর্য কখনোই বের হবে না। আর প্লেয়ার সবসময় মাঠের মধ্যে থাকতে চাইবে, এটা একদম একদম কি বলবো, একদম সিম্পল একটা ব্যাপার। তো আজকে বার্সা খেলবে 12 নম্বর ম্যাচ লা লিগার সেল্টা ভিগোর এগেনস্টে। বার্সার পয়েন্ট হইতেছে 25 এই মুহূর্তে, আর রিয়ালের পয়েন্ট হইতেছে 30। তারা কি ম্যাচ খেলে ফেলছে 12 নম্বরটা, আই ডোন্ট নো, সম্ভবত তাদের ম্যাচ হচ্ছে কালকে অথবা আজকে হইতে পারে, আমি আপডেটটা দেখি নাই। গতকালকে খেলছে অ্যাথলেটিকো মাদ্রিদ লেভান্তের এগেনস্টে খেলছে গত ম্যাচটা, কিন্তু রিয়াল মাদ্রিদের খবরটা এই মুহূর্তে আমার সামনে নাই। সম্ভবত তাদের ম্যাচ হচ্ছে কালকে। তো এই জন্য ধরতেছি তাদের 30 পয়েন্ট, থার্টি পয়েন্টস হলে বার্সার 25, 5 পয়েন্টে ক্লিয়ার ডিফারেন্স। 5 পয়েন্টের ক্লিয়ার ডিফারেন্স যেইটা কমাতে হবে। এটা কমানোর জন্য সেল্টা ভিগোর এগেনস্টে বার্সা 3টা পয়েন্ট মাস্ট বের হতে হবে, 3টা পয়েন্ট নিয়ে বের হতে হবে বা মাঠটা ছাড়তে হবে। রিয়াল যদি তাদের নেক্সট ম্যাচে পয়েন্ট ড্রপ করে এটা বার্সার জন্য সব থেকে ভালো। তবে পয়েন্ট ড্রপ করবে কিনা আই ডোন্ট নো, উই হ্যাভ টু ওয়েট টু সি। তারা যদি ড্র করে তাও 2টা পয়েন্ট ড্রপ হবে, এটা খুবই ভালো, খুব 2টা পয়েন্ট ড্রপ হবে, এটা বার্সার জন্য খুবই লাভজনক হবে। আমি অপেক্ষায় আছি তারা কোনোভাবেই যদি পয়েন্ট ড্রপ করে সেইটা দেখার। এইটা ভালো হবে আর কি, বার্সার জন্য খুবই লাভজনক হবে। আমরা দেখতেছি 5 পয়েন্টে ক্লিয়ার ডিফারেন্স, এইটা কিন্তু হিউজ। 5 পয়েন্টের ডিফারেন্স খুবই বড় একটা ডিফারেন্স বলেই মনে করারই কথা। আমরা যদি প্রিমিয়ার লিগে যাই ওইখানে ডিফারেন্স কয় কয় পয়েন্টের থাকে, ডিফারেন্সই নাই বললেই চলে। একটা 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 ইয়ার টিমের যদি পয়েন্ট থাকে 23, আরেকটার থাকে 22, আরেকটা দেখা যাবে 22, 21, 21, 21, 20, 20, 90 এইরকম। তাদের 5 পয়েন্টের গ্যাপ হইতে গ্যাপ হয় না বলা যায়, 5 পয়েন্টের গ্যাপ পাইতে হলে প্রথমে একের দিকে তাকাতে হবে, আর পরে তাকাতে হবে 14 অথবা 15 নাম্বারের দিকে, তারপরেই হয়তো 5 পয়েন্টের গ্যাপ বের হয়ে আসতে পারে এইরকম। কিন্তু আমরা লা লিগাতে দেখতেছি দুইটা টিমের মাঝখানেই 5 পয়েন্টের ক্লিয়ার ডিফারেন্স। এইটা দেখে বলা যায় যে 2-3টা টিম ছাড়া লা লিগা কেউ কন্ট্রোল করে না। আর বার্সার সবথেকে বড় কম্পিটিটর হইতেছে রিয়াল মাদ্রিদ লা লিগাতে। লিগ টাইটল যদি বার্সা জিততে চায় সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের মুভিংটাকে পুঁজি করেই বার্সার নিশানা ঠিক করা খুবই দরকার। তারা কিভাবে আগাইতেছে, যেহেতু তারা টেবিল টপে আছে, বার্সা যখন টেবিল টপে যাবে
অবশ্যই তারা যদি তাদের চিন্তাভাবনা যদি লিগ কেন্দ্রিক হয়, টাইটল কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে তারা বার্সাকে টার্গেট করতে হবে। আর এখন আমরা আমাদের টার্গেট তো অবশ্যই মানে টাইটল কেন্দ্রিক তো অবশ্যই, বার্সার চিন্তাভাবনা অবশ্যই টাইটল কেন্দ্রিক। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টাইটল কীভাবে গত গত সিজনে আমরা দেখছি কাছে গিয়েও হয়নি, একদম সেমির শেষ পর্যন্ত ফাইট দিছে, এরপরেই ফিরে আসা লাগছে। তো আবার লা লিগাটা বার্সার দখলে ছিল। তো এই সিজনে লা লিগাটা কিংবা লিগটা বার্সা নিতে চাইলে তো লিডার যারা আছে তাদের দিকেই তাকাতে হবে, এদেরকে কিভাবে এদের সাথে কিভাবে পয়েন্ট ডিফারেন্স কমানো যায় এবং কিভাবে সামনে যাওয়া যায় সেইটা করতে হবে। বিশেষ করে বার্সা সেভিয়ার এগেনস্টে পয়েন্ট ড্রপ করে অনেক অসুবিধা সৃষ্টি করে দিছে, অনেক ঝামেলা পাকাই দিছে। এই সেভিয়ার এগেনস্টে তিনটা পাক্কা পয়েন্ট একদম তরতাজা পয়েন্ট যেটাকে বলে পুরোই দিয়ে আসছে। এই জায়গাতেই সমস্যাটা পেকে গেছে। রিয়ালের এগেনস্টে 3টা পয়েন্ট ড্রপ করাটা এত বেশি পরিমাণ অসুবিধার কারণ দেখতেছি না, কারণ এইখানে তো মানে যে কোনো এক টিম পয়েন্ট ড্রপ করতোই, মানে হার জিত তো হাঁচেই, হয় বার্সা জিততো সেক্ষেত্রে 3টা পয়েন্ট বেশি থাকতো। যেহেতু সেভিয়ার এগেনস্টে ড্রপ করছিল, সেক্ষেত্রে রিয়ালের এগেনস্টে উইন করাটা বার্সার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখছি যে কিভাবে খেলা হয়েছে, এখানে আমাদের মানে এক্সকিউজ খুঁজতে যাব না, এক্সকিউজ না, তবে যেটা সত্য সেটা তো বলতে হবে। এখানে হাইলাইটেড প্লেয়ারগুলো ছিল না, সেটা তো মানে বলতে হবে আর কি, এটা কোনো এক্সকিউজ না। আর সেভিয়ার এগেইনস্টে পয়েন্ট ড্রপ করাটা বার্সাকে অনেকটাই সমস্যায় ফেলে দিছে, এটা বলতে হবে। এছাড়া আমরা আগে দেখছি সেভিয়া ম্যাচের আগেও একটা ম্যাচে ড্র করছে, ওখানে 2টা পয়েন্ট নাই। তো এই 2টা পয়েন্ট আর সেভিয়া ম্যাচের ড্রপ, এইগুলা বার্সাকে সমস্যা সৃষ্টি করে দিছে। মূলত বার্সা এই মুহূর্তে মানে এখন পর্যন্ত লা লিগাতে 8টা পয়েন্ট ড্রপ করছে, একটাতে ড্র হয়েছে, 2টাতে হারছে। সেভিয়ার এগেনস্টে হারছে, রিয়ালের এগেনস্টে হারছে। রিয়ালের এগেনস্টে হারটাকে আমি খুবই নেগেটিভলি দেখতেছি না, এই জায়গা থেকে পজিটিভিটি পাওয়ার ছিল এবং বার্সা পজিটিভিটি পাইছে, পজিটিভিটি আছে, এটা মানে ধরা যাবে। ম্যাচের মধ্যে পজিটিভিটি ছিল বার্সার খেলায়, এবং ম্যাচের পরেও আমরা পজিটিভিটি খুঁজছি। আমার একটা ভিডিও আছে, সেইখানে আমি 7টা পজিটিভিটির কথা বলছি, যে আমি কি মনে করতেছি এবং কীরকম কীরকম না, ওইগুলা মানে কথা বলছি। তো এই পজিটিভিটিগুলা পাওয়া গেছে। কিন্তু আমরা যখন মানে সেভিয়া ম্যাচে 3টা পয়েন্ট ড্রপ করা, এইটা আসলেই ওই যে রাফিনহায়ের ইঞ্জুরিটা যেমনটা মানতে পারতেছি না, ঠিক এমনই এখানে পয়েন্ট ড্রপিংটা আসলেই এটা মানে সহ্য করার মতো না। কিন্তু সেভিয়া যেভাবে খেলছে পুরোপুরি ডেজার্ভিং ছিল। বার্সাও এখানে কীরকম খেলছে, মানে রিয়াল মাদ্রিদের এগেনস্টে বার্নাবিউতে যেভাবে ম্যাচ খেলছে, সেভিয়ার মাঠে গিয়ে সেভিয়ার এগেনস্টে আরও খারাপ খেলছে। ওইটা সেভিয়ার মাঠে গিয়ে যেভাবে খেলছিল বার্সা, রিয়ালের এগেনস্টে এসে তার থেকে মোটামুটি ভালো ছিল। এই জন্যই ওই ম্যাচে পজিটিভিটির দেখা পাওয়া গেছে। কিন্তু সেভিয়া ম্যাচে পজিটিভিটি খুঁজতে যাওয়া আসলেই মানে সমস্যার বিষয় ছিল। ওইখানে 4-4টা মানে কনসিড করা, এটা কিন্তু হিউজ। 4টা স্কোর কিন্তু রিয়াল মাদ্রিদও করতে পারে নাই, 4টা কনসিড কিন্তু বার্সা রিয়ালের এগেনস্টেও করে নাই, কিন্তু সেভিয়া 4টা গুনে গুনে দিয়ে দিছে। কীভাবে গোলগুলা হয়েছে আমরা দেখছি, চোখের সামনে এখন লেগে আছে। ওইখানে প্লেয়ারগুলার যে মানে আমি ওই দিকে যাব না, ওই ম্যাচে যাব না, শুধু এটাই বলবো 3টা পয়েন্ট ড্রপ করছে সেভিয়ার এগেনস্টে, এইটাই বার্সাকে এখন এইটার মাসুল কিন্তু বার্সাকে দিতে হবে। এখন তো দিতে হবে, সামনের দিকেও দিতে হবে। এবং সেল্টা ভিগোর এগেনস্টে কী হতে যাইতেছে আজকে সেটা আমি জানি না, তবে 3টা পয়েন্ট হইতেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, মূল কথা। তো 3টা পয়েন্ট নিয়ে বের হতে হবে, এইটার কথা মেনশন করছে হ্যান্সি ফ্লিক প্রেস কনফারেন্সে। আর কনফিডেন্স নিয়েও কথা হয়েছিল, কথা বলছে যে বার্সা যথেষ্ট কনফিডেন্ট অবস্থায় ছিল ক্লাব ব্রুজের এগেনস্টে, এমনটা মনে করতেছে হ্যান্সি ফ্লিক। যদিও পরিবেশটাকে পজিটিভ রাখার একটা তাড়না আছে তার মধ্যে, সেটা দেখা যায়। আমরা দেখছি সে প্রেস কনফারেন্সে আসলে কীরকমভাবে কথা বলে। তার কথা অনেক, তার কথার মধ্য দিয়ে দেখা যায় যে পরিবেশটাকে সে যথেষ্ট সাবলীল রাখা, ইতিবাচক রাখা, সুন্দর রাখা, মনোরম রাখা, এইদিকে মনোযোগী হইতেছে, যাতে কোনো ধরনের উল্টাপাল্টা কোনো কিছু না হয়, গরম কিছু না হয়ে যায়, মানে হুট করে খুবই ব্রেকিং কোনো কিছু হয়ে যাবে এইরকম যাতে কোনো কিছু না হয়, এইদিকে তার মনোযোগ থাকে। আর কনফিডেন্সটাকে বিল্ড করতে হবে এমনটা যেমন তার ভাবনায় ছিল, ঠিক তেমনি আমরা ক্লাব ব্রুজের ম্যাচের পরে কথা শুনছি হ্যান্সি ফ্লিকের, ও এখানে ফ্রাঙ্কি ডিয়ঙ্গ কথা বলছিল। তো ক্লাব ব্রুজের ম্যাচের পরে আমরা ফ্রাঙ্কির যে কথা শুনছি, সে বলছে যে পসেশন খুবই অফেনলি
বার্সা লুজ করছে মিডফিল্ডে। তো এইটাকে সে একটা কারণ হিসাবে দেখতেছে, কিংবা তার যে অবজারভেশন ছিল এইখানে এই বিষয়টা সে নিয়ে আসছে। সে এইটাকে পজিটিভলি নিতেছে না, এখানে মানে পসেশন লস্ট করাটাকে সে অনেকটাই খারাপ হিসাবে দেখতেছে। খারাপ হিসাবে এই কারণে সে মনে করতেছে যে পসেশন যদি ঠিকঠাক ধরে রাখতে পারতো মিডফিল্ডে, তাহলে মিডের কারণে ব্যাকলাইন দেখা যাইতো যে আরেকটু সাবলীল থাকতেছে, অথবা ব্যাকলাইনটা আরেকটু তারা সুবিধা পাইতো। আমরা যদি আবার ফ্রাঙ্কির কথায় আসি, ফ্রাঙ্কি বলছে যে মার্কিংটা ঠিকঠাক মতো হয়নি, তারা মানে মার্কিংটা ঠিকঠাক মতো করতে পারেনি, এইটাতে সমস্যা ছিল। শুধু ফ্রাঙ্কির এই কথাটাকে ধরি। আবার যদি এখন একই সাথে হ্যান্সি ফ্লিকের আরেকটা কথা নিয়ে আসি, সে বলছিল যে প্রেসিংটা ঠিকঠাক মতো হয়নি। পসেশন লস্ট, মার্কিং, এবং আমরা দেখতেছি প্রেসিং, এই যে তিনটা বিষয়, তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্লাব ব্রুজের এগেনস্টে এই তিনটাতেই সমস্যা ছিল। মূলত এই তিনটার কারণে আমরা দেখছি যে ব্যাকলাইন অনেক বেশি পরিমাণ প্রেশারাইজড অবস্থায় ছিল, তারা কোনোভাবে মানে সামাল দিয়ে উঠতে পারতেছে না। দু তিনটা পাস হইতেছে, অপোনেন্ট দুইটা তিনটা পাস করতেছে, পুরো ডিফেন্স লাইন শেষ। তো এই যে এই চিত্রটা, এটা কেন হইলো, এটার অবজারভেশনে কি আছে, মানে হ্যান্সি ফ্লিকের অবজারভেশনে কি ছিল, সে সেটা বলছে। পসেশন লস্ট হয়েছে সেটা আমরা দেখছি। ফ্রাঙ্কি বলতেছে মার্কিংয়ে প্রবলেম ছিল, আবার হ্যান্সি ফ্লিক বলতেছে যে এখানে প্রেসিংটা ঠিকঠাক মতো হয়নি, প্রেসিংয়ে আমাদের দুর্বলতা ছিল, খুবই স্লোলি প্রেসিং করছে। তো এই বিষয়গুলা নিয়ে তাদের মন্তব্য কিংবা ভাবনা আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি। এগুলোর উন্নতি দরকার, এগুলোর উন্নতি যদি করা যায় তাহলে আমরা মনে করতে পারি যে সেল্টা ভিগোর এগেনস্টে ভালো করার সম্ভাবনা তৈরি হবে, বার্সা এখানে ভালো করতে পারবে এবং ভালো করার দরকার আছে। পয়েন্ট টেবিলের ব্যবধানটা কমানো খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এইটা যত দ্রুত হয়, যত তাড়াতাড়ি হয়, যেভাবেই হোক সেটা করতে হবে। রিয়াল মাদ্রিদ তো তারা তারা তো কোনোভাবেই চাইবে না ব্যবধানটা কমুক, তারা চাইবে সবসময় ব্যবধানটা বাড়ুক। কিন্তু বার্সার চিন্তাভাবনা যদি লা লিগা টাইটল কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে সামনের ম্যাচগুলোতে কোনোভাবেই পয়েন্ট ড্রপ করা যাবে না, এমন প্রতিজ্ঞা নিয়েই মাঠের মধ্যে নামতে হবে। তাহলে এই পয়েন্ট যেমন কমবে, পয়েন্ট ব্যবধান যেমন কমবে, তেমনই টেবিল টপে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। লেটস সি কী হয়। আর আজকের ম্যাচটাতে সেল্টা বিগোর এগেনস্টে বার্সা কীরকম করবে সেটা দেখতে হবে। তবে অবশ্যই আমি চাইবো যাতে এখানে ক্লিন শিট থাকে, এই জন্য আমার প্রেডিকশন আমি 4-0 রাখতেছি। চারটা যাতে স্কোর করতে পারে, আর যাতে কোনো কনসিড না হয়, কনসিড যাতে কোনোভাবেই না করে, এটাই হইতেছে গিয়ে কথা। কিন্তু কনসিড তো কোনোভাবেই বন্ধ হইতেছে না। দেখা যাক, প্রেডিকশন 4-0। আমি জানি না যে কনসিড করবে কি না, কিন্তু কনসিড আমরা দেখতেছি যে ম্যাচ বাই ম্যাচ বার্সা করেই যাইতেছে। লেটস সি কি হয়। যারা সাথে ছিলেন, যারা দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।